সেকেন্ড সেমিস্টারের ছাত্ররা, আজকে আমরা আলোচনা করব ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন, মোর স্পেসিফিক্যালি হ্যালোজিনেশন অফ অ্যালকেনস। তোমরা জানো যে অ্যালকেন এরা খুব কম রিঅ্যাক্টিভ হয়, এদের রিঅ্যাক্টিভিটি খুব লো হয়। তার কারণ অ্যালকেনের মধ্যে শুধুমাত্র কার্বন হাইড্রোজেন এবং কার্বন কার্বন সিগমা বন্ডস থাকে, এবং যেহেতু কার্বন এবং হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি সিমিলার, সেহেতু এদের মধ্যে কোনো চার্জ সেপারেশন থাকে না। সেজন্য কোনো ইলেকট্রোফাইল অথবা কোনো নিউক্লিওফাইল এদের দ্বারা অ্যাট্রাক্টেড হয় না। তার ফলে অ্যালকেনের রিঅ্যাক্টিভিটি খুব কম হয়। এখানে দেখো, বিকজ দে হ্যাভ অনলি স্ট্রং বন্ডস অ্যান্ড অ্যাটমস উইথ নো পার্শিয়াল চার্জেস, সেজন্য অ্যালকেনস আর ভেরি আনরিঅ্যাক্টিভ কম্পাউন্ডস। কিন্তু আমরা দেখব যে অ্যালকেনের উপর ক্লোরিনেশন এবং ব্রোমিনেশন হয়, কিন্তু সেটা স্পেশাল কন্ডিশন কি লাগে তার জন্য লাগে হাই টেম্পারেচার অথবা লাইট বা ফোটন Hν। তো যেমন ধরো, মিথেন ক্লোরিনের সঙ্গে রিঅ্যাকশন করে ইন প্রেজেন্স অফ হাই টেম্পারেচার or in presence of Hν to form methyl chloride. Similarly, ethane reacts with bromine to form ethyl bromide in presence of high temperature or light. তো আমরা দেখব এর মেকানিজমটা কি রকম, মানে কিভাবে এই রিঅ্যাকশনগুলো হয়। প্রথমে high temperature or light supplies the energy required to break the chlorine or bromine bond homolytically. তো এই যে দুটো সোর্স অফ এনার্জি, হাই টেম্পারেচার আর লাইট, এরা কি করে ক্লোরিন এবং ব্রোমিন বন্ডকে হোমোলাইটিক্যালি ক্লিভ করে র্যাডিক্যাল তৈরি করে, ক্লোরিন র্যাডিক্যাল বা ব্রোমিন র্যাডিক্যাল। এখন যদি আমরা মনোক্লোরিনেশন অফ মিথেন দেখি, এই রিঅ্যাকশনটাকে স্পেসিফিক্যালি আমরা এর মেকানিজম ডিসকাস করি, তাহলে আমরা দেখব যে র্যাডিক্যালটা তৈরি হলো, সেই র্যাডিক্যালটা মিথেন থেকে একটা প্রোটন অ্যাবস্ট্রাক্ট করে HCl তৈরি করলো এবং একটা মিথাইল র্যাডিক্যাল তৈরি করলো। এই মিথাইল র্যাডিক্যাল এগেইন একটা ক্লোরিন মলিকিউল থেকে ক্লোরিন র্যাডিক্যালকে অ্যাবস্ট্রাক্ট করে মিথাইল র্যাডিক্যাল এবং ক্লোরিন র্যাডিক্যাল মিথাইল ক্লোরাইড এবং ক্লোরিন র্যাডিক্যাল তৈরি করতে পারে। এই ক্লোরিন র্যাডিক্যাল আবার কি করে না, আরেকটা মিথেন মলিকিউল থেকে প্রোটন H ডট অ্যাবস্ট্রাক্ট করে HCl তৈরি করে এবং মিথাইল র্যাডিক্যাল তৈরি করে। দেখো, এই দুটো স্টেপকে আমরা প্রোপাগেশন স্টেপ বলি। তার কারণ যে মিথাইল র্যাডিক্যালটা প্রথম স্টেপে তৈরি হচ্ছে, সেটা সেকেন্ড স্টেপে রিঅ্যাক্ট করছে টু ফর্ম মিথাইল ক্লোরাইড, এবং এই স্টেপে আরেকটা র্যাডিক্যাল তৈরি হচ্ছে ক্লোরিন র্যাডিক্যাল, যেটা কিনা প্রথম স্টেপে রিঅ্যাকশন করে মিথাইল র্যাডিক্যাল আবার জেনারেট করছে। সেজন্য এই দুটো স্টেপ রিপিট হয়। এই রিপিটেশনের জন্য এই দুটো স্টেপকে আমরা প্রোপাগেশন স্টেপ বলি। আরেক ধরনের স্টেপস আছে, যেটাকে আমরা বলি টার্মিনেশন স্টেপ। এখানে কি হয়, দুটো র্যাডিক্যাল একে অপরের সঙ্গে রিঅ্যাকশন করে কোনো র্যাডিক্যাল জেনারেট করে না, এরা একটা মলিকিউল তৈরি করে যেখানে কোনো আনপেয়ার ইলেকট্রন থাকে না। এটাকে আমরা টার্মিনেশন স্টেপ বলি। এখন দেখো, এই হ্যালোজিনেশন অফ অ্যালকেন রিঅ্যাকশন, একে আমরা র্যাডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন বলছি। কেন বলছি? এই রিঅ্যাকশনের মেকানিজমে র্যাডিক্যালস ইনভলভড এবং তার প্রোপাগেশন স্টেপেও ইনভলভড। এবং দেখো, এখানে আলটিমেটলি যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে, সাপোজ হিয়ার দ্য মিথাইল ক্লোরাইড, এখানে মিথাইল ক্লোরাইডে কি হচ্ছে না, একটা হাইড্রোজেন সাবস্টিটিউটেড হচ্ছে একটা ক্লোরিন অ্যাটম দিয়ে। তো আলটিমেটলি এখানে একটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন হচ্ছে, এবং যেহেতু এই রিঅ্যাকশন মেকানিজমে র্যাডিক্যাল ইনভলভড, সেজন্য আমরা এই রিঅ্যাকশনগুলোকে বলবো র্যাডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশনস। ক্লিয়ার? ওকে, নেক্সট আমরা দেখব যে মনোক্লোরিনেশন করতে গেলে আমাদের এক্সেস অ্যালকেন রিঅ্যাকশন মিডিয়ামে থাকতে হবে। যদি এক্সেস অ্যালকেন না থাকে, তাহলে কি হবে না, ক্লোরিন র্যাডিক্যাল যেটা তৈরি হচ্ছে, সেটা কিন্তু আবার যে মিথাইল ক্লোরাইড যে অ্যালকিল হ্যালাইডটা তৈরি হলো, সেটার সঙ্গে রিঅ্যাকশন করে ফ্রি র্যাডিক্যাল তৈরি করবে, যেটা কিনা আবার ক্লোরিনের সঙ্গে রিঅ্যাকশন করে ডাইহ্যালোজিনেটেড কম্পাউন্ড তৈরি করবে। সুতরাং আমরা যদি মনোহ্যালোজিনেটেড কম্পাউন্ড বেশি পরিমাণে স্পেসিফিক্যালি চাই, তাহলে কিন্তু আমাদের অ্যালকেনটা এক্সেস ইউজ করতে হবে।
নেক্সট আমরা দেখব মেকানিজম অফ ব্রোমিনেশন। মেকানিজম অফ ব্রোমিনেশন ও সিমিলার টু দ্য ক্লোরিনেশন, যেখানে প্রথমে ব্রোমিন র্যাডিক্যাল তৈরি হয় ইন প্রেজেন্স অফ হিট অর ইন প্রেজেন্স অফ লাইট, এবং সেখান থেকে প্রোপাগেশন স্টেপের মাধ্যমে ইথাইল ব্রোমাইড তৈরি হয় এবং ব্রোমিন র্যাডিক্যাল তৈরি হয়, যেটা কিনা আবার প্রোপাগেট করতে পারে, যেখান থেকে আবার ইথাইল র্যাডিক্যাল তৈরি করতে পারে, এবং আলটিমেটলি টার্মিনেশন স্টেপস আর দেয়ার which we have discussed for the chlorination reaction. Next একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা আলোচনা করব, যেটা হলো ফ্যাক্টরস দ্যাট ডিটারমাইন প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন। দেখো এখানে যদি আমরা বিউটেন নিই, বিউটেনের ক্লোরিনেশন করি ইন প্রেজেন্স অফ এইচ নিউ, তাহলে দু ধরনের প্রোডাক্ট পাওয়া যাবে, কারণ এখানে দু ধরনের হাইড্রোজেন আছে। দেখো একটা প্রাইমারি হাইড্রোজেন আর একটা হচ্ছে সেকেন্ডারি হাইড্রোজেন, তাই না? এবার প্রাইমারি প্রোটন যেটা আছে সেটা 6টা আছে, আর সেকেন্ডারি প্রোটনস যেগুলো আছে সেটা হলো 4টে। তাহলে আমরা যদি ভাবি যে প্রত্যেকটা প্রোটন সমানভাবে রিঅ্যাক্টিভ, মানে প্রাইমারি এবং সেকেন্ডারি হাইড্রোজেনস অল আর সিমিলারলি রিঅ্যাক্টিভ, তাহলে ক্লোরিনেশন রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা আশা করতে পারি স্ট্যাটিস্টিক্যালি যে যেহেতু এখানে 6টা প্রাইমারি হাইড্রোজেন আছে, তাহলে 60% আমরা 1-chlorobiutane আশা করতে পারি, এবং যেহেতু এখানে 4টে আছে তাহলে 40% আমরা এক্সপেক্ট করতে পারি 2-chlorobiutane। কিন্তু এক্সপেরিমেন্টালি আমরা দেখব যে 1-chlorobiutaneটা কম পাওয়া যাচ্ছে 29%, সেক্ষেত্রে 2-chlorobiutaneটা আমাদের বেশি পাওয়া যাচ্ছে 71%। এটা কি করে হচ্ছে সেটা আমরা এখন আলোচনা করব। তাহলে আমরা দেখছি যে স্ট্যাটিস্টিক্যাল যে ডিস্ট্রিবিউশন যেটা আমরা এক্সপেক্ট করছি প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন, সেটা কিন্তু অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টালি হচ্ছে না। কেন হচ্ছে না সেটা আমরা স্টেবিলিটি অফ দ্য র্যাডিক্যাল দিয়ে আমরা বুঝতে পারবো। যদি তোমরা স্টেবিলিটি অফ র্যাডিক্যাল স্টাডি করো তাহলে দেখবে যে টার্সিয়ারি র্যাডিক্যালস আর মোর স্টেবল দেন সেকেন্ডারি, দেন প্রাইমারি, দেন মিথাইল র্যাডিক্যাল। এই হলো স্টেবিলিটি অর্ডার। এটা কি করে হচ্ছে, এটা দেখো সিমিলার টু দ্য কার্বোক্যাটায়ন্স, তাই না? কার্বোক্যাটায়নের ক্ষেত্রেও টার্সিয়ারি কার্বোক্যাটায়ন্স আর মোর স্টেবল দেন সেকেন্ডারি, সেকেন্ডারি ইজ মোর স্টেবল দেন প্রাইমারি, এন্ড প্রাইমারি ইজ মোর স্টেবল দেন মিথাইল র্যাডিক্যাল। তাহলে এখানেও কিন্তু সেই হাইপার কনজুগেটিভ এফেক্ট কাজ করছে, যেটা কার্বোক্যাটায়নের ক্ষেত্রেও রেসপন্সিবল ফর কার্বোক্যাটায়ন্স স্টেবিলিটি। এখানেও একই কারণে টার্সিয়ারি র্যাডিক্যালস আর মোর স্টেবল দেন সেকেন্ডারি, এবং এইভাবে এই স্টেবিলিটি অর্ডার আমরা পাচ্ছি। এখন দেখো যেহেতু সেকেন্ডারি অ্যালকিল র্যাডিক্যাল বেশি স্টেবল, তাহলে রিঅ্যাকশনে কি হবে, সেকেন্ডারি অ্যালকিল র্যাডিক্যাল তাড়াতাড়ি ফর্ম করবে, এর ফর্মেশনটা অনেক বেশি ফ্যাসিলিটেটেড দেন প্রাইমারি অ্যালকিল র্যাডিক্যাল, এবং তখন কি হয়, এই জন্যই আমরা 2-chlorobiutane এই প্রোডাক্টটা আমরা বেশি পরিমাণে পাচ্ছি, যেটা কিনা এক্সপেক্টেড স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন থেকে আলাদা। তো এখানে দেখো যেহেতু এই স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন যেটা কিনা তৈরি হচ্ছে এই স্টেপে, যেখানে প্রোটনটা অ্যাবস্ট্রাক্ট হচ্ছে ক্লোরিন র্যাডিক্যাল দ্বারা, সেই স্টেপের স্টেবিলিটি অফ দ্য ইন্টারমিডিয়েট স্টেবিলিটি অফ দ্য প্রোডাক্ট, মানে এই সেকেন্ডারি অ্যালকিল র্যাডিক্যাল, তার স্টেবিলিটি ডিটারমাইন করছে প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন। তাহলে আমরা এক্ষেত্রে এটা একটা প্রুফ দ্যাট এই যে অ্যাবস্ট্রাকশন অফ প্রোটন, অ্যাবস্ট্রাকশন অফ হাইড্রোজেন অ্যাটম বাই দ্য ক্লোরিন র্যাডিক্যাল, এটা হচ্ছে রেডিটারমিনিং স্টেপ। এটা একটা এভিডেন্স দ্যাট এটা প্রুফ করে যে এই স্টেপটা হলো রেডিটারমিনিং স্টেপ। কেমন? তো নেক্সট আমরা দেখব যে যেহেতু টার্সিয়ারি অ্যালকিল র্যাডিক্যালস আর মোর স্টেবল দেন সেকেন্ডারি, অ্যান্ড সেকেন্ডারি অ্যালকিল র্যাডিক্যালস আর মোর স্টেবল দেন প্রাইমারি, তো এদের ক্ষেত্রে যে রিঅ্যাক্টিভিটি যে অর্ডার, যে রিলেটিভ রিঅ্যাক্টিভিটি অর্ডার, সেটা আমরা দেখব যে প্রাইমারি যদি 1 হয়, সেকেন্ডারি 3.8, আর টার্সিয়ারি হলো 5। এই হলো রিঅ্যাক্টিভিটি অর্ডার। এখন আমরা যে এক্সপেরিমেন্টালি যে 29% 1-chlorobiutane পাচ্ছিলাম এবং 2-chlorobiutane আমরা 71% পাচ্ছিলাম, এই যে প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন, এই প্রোডাক্ট ডিস্ট্রিবিউশনটাকে আমরা এক্সপ্লেন করতে পারবো যদি আমরা দুটো জিনিস কনসিডার করি। সেটা কি, যেটা প্রবাবিলিটি বা the statistical যে ডিস্ট্রিবিউশন হওয়ার কথা, মানে the number of hydrogens that can be abstracted
that will lead to the formation of a particular product, and the reactivity, the relative rate at which a particular hydrogen is abstracted. এই দুটো ফ্যাক্টরকে যদি আমরা কনসিডার করি তাহলে কিন্তু আমরা ক্লোরিনেশনের ক্ষেত্রে এই প্রোডাক্ট ডিস্ট্রিবিউশনটাকে আমরা এক্সপ্লেন করতে পারবো। দেখো 1-chlorobuteনের ক্ষেত্রে নাম্বার অফ হাইড্রোজেন 6, এখানে রিঅ্যাক্টিভিটি 1, যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে 6 দাঁড়াচ্ছে। কিন্তু 2-chlorobuteনের ক্ষেত্রে নাম্বার অফ হাইড্রোজেন 4, কিন্তু তার রিঅ্যাক্টিভিটি দেখো বেশি 3.8, এই দুটোকে মাল্টিপ্লাই করলে 15 দাঁড়াচ্ছে। এবার যে পার্সেন্ট ইল্ড সেটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এই 6 ডিভাইডেড বাই 21, 21টা কোথেকে এলো না এই 15 প্লাস 6 যোগ করলে 21 আসছে। 6 ডিভাইডেড বাই 21 যদি আমরা করি, মাল্টিপ্লাইড উইথ 100 করি তাহলে আমরা দেখব 29%, এবং এটা যদি আমরা ক্যালকুলেট করি সে 2-chlorobuteনের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা দেখব 71%। কেমন? এইভাবে আমরা কনসিডারিং দ্য স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি অ্যান্ড দ্য রিঅ্যাক্টিভিটি, এই দুটোকে যদি আমরা কনসিডার করি তাহলে আমরা এই প্রোডাক্ট ডিস্ট্রিবিউশনটা আমরা এক্সপ্লেন করতে পারছি। এখন আমরা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আলোচনা করব, সেটা হলো রিঅ্যাক্টিভিটি সিলেক্টিভিটি প্রিন্সিপাল। এই প্রিন্সিপালটা কি? এক কথায় বলতে গেলে the more reactive the reaction বা the substrate, it will be less selective. কেমন? রিঅ্যাক্টিভিটি বেশি হলে সিলেক্টিভিটি কম হবে, আর রিঅ্যাক্টিভিটি কম হলে সিলেক্টিভিটি বেশি হবে। এটাই হলো মূল কথা। সেটা আমরা এই হ্যালোজিনেশন অফ অ্যালকেনের ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লিকেবল সেটা আমরা আলোচনা করব। দেখো আমরা রিঅ্যাক্টিভিটি অর্ডার আমরা দেখেছিলাম ক্লোরিনেশনের ক্ষেত্রে, টারসিয়ারি অ্যালকিল এর ক্ষেত্রে 5, সেকেন্ডারি ক্ষেত্রে 3.8 এবং প্রাইমারি ক্ষেত্রে 1। কিন্তু ব্রোমিনেশনের ক্ষেত্রে দেখো এই যে রিলেটিভ রিঅ্যাক্টিভিটি, রিলেটিভ রেট, এটা কিন্তু ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রাইমারি ক্ষেত্রে 1, সেকেন্ডারি ক্ষেত্রে 82 এবং টারসিয়ারি ক্ষেত্রে দেখো 1600। দেখো প্রাইমারির সঙ্গে টারসিয়ারির রিলেটিভ রেটের যে ডিফারেন্স সেটা খুব হাই, এবং এই যে ডিফারেন্স ইন রিলেটিভ রেট সেটা কিন্তু রিফ্লেক্টেড হচ্ছে প্রোডাক্ট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও। দেখো এখানে সিমিলারলি যদি আমরা বিউটেনের ব্রোমিনেশন করি তাহলে দেখো আমরা 1-bromobutane পাচ্ছি 2% আর 2-bromobutane পাচ্ছি 98%, যেটা আমরা ক্লোরিনেশনের ক্ষেত্রে দেখেছিলাম 2-chlorobutane আমরা পাচ্ছিলাম only 71%। তাহলে আমরা দেখছি যে ব্রোমিনেশনের ক্ষেত্রে সিলেক্টিভিটি খুব বেশি হয়ে গেল। কেমন? 2:98, মানে ব্রোমিনেশনের ক্ষেত্রে সিলেক্টিভিটি খুব বেশি। এটা আমরা কেন হচ্ছে সেটা আমরা আলোচনা করব। এটা আমরা সিমিলারলি অন্য একটা রিঅ্যাকশনের ক্ষেত্রে যদি আমরা দেখি, এই ধরো 2,2,5 ট্রাইমিথাইল হেক্সেন এর ব্রোমিনেশন করি, সেক্ষেত্রে আমরা যে টারসিয়ারি ব্রোমাইডটা পাবো সেটা 82%, কিন্তু আমরা যদি সিমিলার রিঅ্যাকশন ক্লোরিনেশনের ক্ষেত্রে করি সেক্ষেত্রে আমরা দেখবো অনলি 14% পাওয়া যাচ্ছে। কেমন? তো এটা আমরা এই যে সিলেক্টিভিটি, হাই সিলেক্টিভিটি ফর ব্রোমিনেশন রিঅ্যাকশন, এটা আমরা এক্সপ্লেন করতে পারবো যদি আমরা এই যে রেট ডিটারমিনিং স্টেপ, যেখানে ক্লোরিন র্যাডিক্যাল বা ব্রোমিন র্যাডিক্যাল অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অ্যাটম অ্যাবস্ট্রাক্ট করছে, এই যে যেটা রেট ডিটারমিনিং স্টেপ আমরা আগেই আলোচনা করলাম, সেই স্টেপের যদি আমরা ডেল্টা H0 ক্যালকুলেট করি, ডেল্টা H0 মানে এনার্জি অফ দ্য বন্ড বিং ব্রোকেন মাইনাস এনার্জি অফ দ্য বন্ড বিং ফর্মড। এই ভ্যালুটা, এই দুটো ভ্যালুর যে ডিফারেন্স সেটাকে আমরা ডেল্টা H0 হিসেবে যদি ধরি এবং সেটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখবো ক্লোরিনেশনের ক্ষেত্রে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারসিয়ারি এর ক্ষেত্রে যে এনার্জিটা দাঁড়াচ্ছে সেটা হলো -2, -4, -6। তার মানে তোমরা বুঝতে পারছো ক্লোরিনেশনের ক্ষেত্রে all three reactions are exothermic, কিন্তু ব্রোমিনেশনের ক্ষেত্রে দেখো রিঅ্যাকশনগুলো কিন্তু এন্ডোথার্মিক, তাই না? মানে এই স্টেপটা ফেভারেবল নয়। সেক্ষেত্রে দেখো প্রাইমারি ক্ষেত্রে 14, 12 এবং সেকেন্ডারি ক্ষেত্রে 12 এবং টারসিয়ারি ক্ষেত্রে 10। ওকে, তো এই ভ্যালুগুলো থেকে আমরা তাহলে কি বুঝতে পারছি যে অ্যাক্টিভেশন এনার্জি ফর ব্রোমিনেশন ইজ মাচ হায়ার দেন ক্লোরিনেশন। তার মানে কি ব্রোমিনেশন ইজ নট এ ফেভারেবল রিঅ্যাকশন, এনার্জেটিক্যালি ফেভারেবল রিঅ্যাকশন। Bromination is a much slower reaction than chlorination.
তাই না? তো সেজন্য আমাদের হায়ার টেম্পারেচার লাগছিল, যেখানে আমরা দেখছিলাম ব্রোমিনেশনের রিলেটিভ রেট আমরা আলোচনা করছিলাম at 125 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু ক্লোরিনেশনের ক্ষেত্রে আমরা দেখছিলাম at রুম টেম্পারেচার। কেমন? তো এখন আমরা দেখব যে কেন এই যে সিলেক্টিভিটিটা ব্রোমিনেশনের ক্ষেত্রে বাড়ছে কম্পেয়ার টু ক্লোরিনেশন, সেটা আমরা এই এনার্জি প্রোফাইল থেকে এবং হ্যামন্ডস পস্টুলেট থেকে আমরা কিভাবে এক্সপ্লেন করতে পারি সেটা আমরা দেখব। হ্যামন্ডস পস্টুলেট তোমরা জানো, হ্যামন্ডস পস্টুলেট বলেছে যে ট্রানজিশন স্টেট প্রোডাক্ট এবং স্ট্যাটিক মেটেরিয়ালের মধ্যে তার মতোই সেটার মতোই দেখতে হবে, সেটার মতোই হবে যেটা এনার্জেটিক্যালি ক্লোজার হবে। এখানে দেখো, যেহেতু ক্লোরিনেশন একটা এক্সোথার্মিক রিঅ্যাকশন, তার মানে ট্রানজিশন স্টেটের এনার্জি কিন্তু স্টার্টিং মেটেরিয়ালের এনার্জির কাছাকাছি। সুতরাং আমরা হ্যামন্ডস পস্টুলেট থেকে বলতে পারি যে ট্রানজিশন স্টেটটা হবে স্টার্টিং মেটেরিয়ালের মতো। এবার দেখো, স্টার্টিং মেটেরিয়াল সবারই কিন্তু এনার্জি, প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি যে অ্যালকেনগুলো আছে তাদের কিন্তু এনার্জি কিন্তু একই রকম, প্রায় সমান। সুতরাং এই যে ট্রানজিশন স্টেট যে র্যাডিক্যালগুলো তৈরি হচ্ছে তাদের এনার্জি ডিফারেন্সও কিন্তু কম, সেটা প্রায় 1 কিলো ক্যালোরি। কিন্তু ব্রোমিনেশনের ক্ষেত্রে এক্স্যাক্টলি অপোজিট ঘটনা ঘটছে, যেখানে দেখো এটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন। এন্ডোথার্মিক রিঅ্যাকশন হওয়ার জন্য কি হচ্ছে না, ট্রানজিশন স্টেটটা এনার্জেটিক্যালি প্রোডাক্টের কাছাকাছি, সুতরাং ট্রানজিশন স্টেটটা হবে প্রোডাক্টের মতো। এবার দেখো, প্রোডাক্টে কিন্তু যে এনার্জি ডিফারেন্স সেটা 2 কিলো ক্যালোরি অলমোস্ট, তাই না? প্রোডাক্টের মধ্যে এনার্জি ডিফারেন্স অনেক বেশি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। কেমন? এবার প্রোডাক্টের এনার্জি ডিফারেন্স বেশি হওয়ার জন্য ট্রানজিশন স্টেটেরও কিন্তু এনার্জি ডিফারেন্স বেশি। এবার ট্রানজিশন স্টেটের এনার্জি ডিফারেন্স বেশি মানে তাদের মধ্যে যে রিলেটিভ রেট অফ ফর্মেশন এটা কিন্তু খুব বেশি ডিফার করে যাবে, তাই না? Because there is a significant difference in the energies of the product radicals, there is a significant difference in the activation energy. Activation energy difference হওয়ার জন্য তাদের মধ্যে রিলেটিভ রেট অফ ফর্মেশন এটাও ডিফারেন্ট হয়ে যাবে। এখান থেকে আমরা বুঝতে পারছি যে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি যে র্যাডিক্যালগুলো জেনারেট করছে ফর ব্রোমিনেশন রিঅ্যাকশন, তাদের মধ্যে একটা স্ট্রাইকিং সিলেক্টিভিটি আমরা অবজার্ভ করতে পারি এবং সেটা আমরা অবজার্ভ করছি। এবার দেখো, কেন বলছে therefore a chlorine radical makes primary, secondary and tertiary radicals with almost equal ease, whereas a bromine radical has a clear preference for the formation of the easiest to form tertiary radical. ক্লিয়ার? তার মানে ক্লোরিন র্যাডিক্যাল অলমোস্ট সিমিলার রেটে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি র্যাডিক্যাল ফর্ম করতে পারে, কিন্তু ব্রোমিন র্যাডিক্যাল কিন্তু has a clear preference for the tertiary radical. On the other words, because a bromine radical is relatively unreactive, it is highly selective about which hydrogen atom it abstracts. In contrast, the much more reactive chlorine radical is considerably less selective. Clear? তাহলে আমরা দেখছি ব্রোমিন যেহেতু লেস রিঅ্যাক্টিভ বা রিলেটিভলি আনরিঅ্যাক্টিভ, এটা সিলেক্টিভিটি বেশি দেখাচ্ছে, আর ক্লোরিন যেহেতু খুব হাইলি রিঅ্যাক্টিভ, দিস ইজ কনসিডারেবলি লেস সিলেক্টিভ। এটাই অ্যাকচুয়ালি ইলাস্ট্রেট করছে reactivity selectivity principle, which states that the greater the reactivity of a species, the less selective it will be. এবার যেহেতু ক্লোরিনেশন রিঅ্যাকশনটা হচ্ছে relatively non-selective, it is a useful reaction only when there is only one kind of hydrogen in the molecule. Only one kind of hydrogen molecule যদি থাকে সেক্ষেত্রেই শুধুমাত্র ক্লোরিনেশন রিঅ্যাকশনটা ইউজফুল। কেমন? কারণ এটা যেহেতু হাইলি রিঅ্যাক্টিভ, এটা কিন্তু অন্য ডিফারেন্ট হাইড্রোজেন থাকলে ডিফারেন্ট প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন দেবে। ওকে, নেক্সট আমরা দেখব যে
ক্লোরিনেশন আর ব্রোমিনেশন হয় কিন্তু আয়োডিনেশন হয় না, আর ফ্লোরিনেশন কিন্তু খুবই ভিগোরাস রিয়াকশন টু হ্যান্ডেল। সেটাও আমরা এই দুটো প্রোপাগেশন স্টেপ তাদের মধ্যে যদি ডেল্টা H0 ক্যালকুলেট করি তাহলে আমরা দেখবো ফ্লোরিনেশনের ক্ষেত্রে এটা হাইলি নেগেটিভ, ব্রোমিনেশন আর আয়োডিনেশনের ক্ষেত্রে মডারেটলি নেগেটিভ, ক্লোরিনেশন আর ব্রোমিনেশনের ক্ষেত্রে এটা মডারেটলি নেগেটিভ, কিন্তু আয়োডিনেশনের ক্ষেত্রে এটা পজিটিভ। এবং সেজন্য আমরা দেখবো যে ফ্লোরিনেশন in the fluorine radical is most reactive of the halogen radicals, and it reacts violently with alkanes. So the overall delta H0 of the reaction is -31 kilocalorie.